নমস্তে ফ্রেন্ডস, কলকাতায় যা কিছু ঘটছে ১৩,০০০ কিলোমিটার দূর থেকেও সেগুলোর উপর নজর না রেখে থাকতে পারছি না। তো সেই সমস্ত বিষয়গুলোর মধ্যে দুটি বিষয়ে এখন মনে হলো যে কয়েকটি কথা, কয়েকটি ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করা যেতে পারে, সেই জন্যই এই ভিডিও। তার মধ্যে একটা, আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার বিভিন্ন জায়গায় তিলজলা, তপসিয়া এবং অন্যত্র যে সমস্ত জায়গায় বেআইনি নির্মাণ আছে এবং যে সমস্ত বেআইনি নির্মাণগুলো রিমুভ করবার জন্য হাইকোর্টের এবং আদালতের নির্দেশ আগে থেকেই ছিল, সেই আদালতের নির্দেশগুলো কার্যকর করার প্রয়াস করছে বর্তমান রুলিং ডিসপেন্সেশন। অত্যন্ত ভালো কাজ, কারণ আদালতের নির্দেশও আছে, উপরন্তু সমস্ত নির্মাণগুলো বেআইনি, সুতরাং এগুলো ভেঙে ফেলা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখনই এগুলো ভাঙবার উপক্রম করা হচ্ছে বা ভাঙবার উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ রাস্তায় এসে প্রতিবাদ করছেন এবং প্রতিবাদের নামে নানা রকম ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়েছেন। ফলে সেই সমস্ত মানুষদেরকে তো উপযুক্ত পুলিশি ট্রিটমেন্ট দেওয়াই হয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত পুলিশরা গত রেজিমটাতে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নকশাল জামাত রেজিমটা আমাদের বুকের উপর বসেছিল পশ্চিমবঙ্গে, সেই রেজিমে যে সমস্ত পুলিশ কর্তারা পুলিশ হিসেবে সামনের সারিতে কাজ করছিলেন, তাদের সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বেশ কিছু লোকেরা তো সাসপেন্ডেডও হয়ে গিয়েছেন। তাছাড়াও যাদেরকে আমরা পুলিশের মুখ বলে দেখতে পেতাম, তাদের কাউকে এখন আর দেখতে পাচ্ছি না। এখন পুলিশম্যান যাদেরকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের বা পশ্চিমবঙ্গ পুলিশের, তারা প্রত্যেকেই অন্য মুখ, এদেরকে আমরা আগে দেখিনি। অর্থাৎ যারা প্রকৃত পুলিশম্যান তাদেরকে ডাম্প করে রেখে, যেটা আমি নিজেও একাধিকবার বলেছি, আদত কাজের কাজ যারা করতে পারেন সেই লোকগুলোকে ডাম্প করে রেখে বা যে করাপ্ট লোকেদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে দিয়ে একটা ঘুঘুর বাসা তৈরি করিয়ে যে কাজটা চলছিল, বর্তমানে সেই প্যাটার্নটাকে আমরা পরিষ্কার ভেঙে যেতে দেখতে পাচ্ছি চোখের সামনে, এবং কলকাতা পুলিশ তার পুলিশি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই সমস্ত বলার জন্য আমি এই ভিডিওটা করছি না। আমি আপনাদের দেখতে নিজেও দেখছি এবং চাইতে আপনারাও আরেকবার দেখুন যে এই যে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে কারা নেমেছে। তার প্রতিবাদে নেমেছে সিপিএম। আমরা ভিডিওটা দেখে নিই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতেই এনারা কথা বলছেন, পশ্চিমবঙ্গে বুলডোজার রাজ হতে দিচ্ছি না, দেবো না। কিন্তু বুলডোজার ছাড়া আপনি বেআইনি নির্মাণ ভাঙবেন কি করে? বুলডোজার তো চালাতেই হবে। আর বেআইনি নির্মাণকে তো রেখে দেওয়াও চলে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে বেআইনি নির্মাণ রেখে দেওয়াও চলে না। এবং এই বেআইনি নির্মাণগুলো অধিকাংশই কিন্তু তৈরি হয়েছিল সিপিএম এর আমলে, এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। এবং একটা বিষয় খুব লক্ষণীয় এখানে, এটি কসবার একটি মিছিল এবং এই মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিমও। অর্থাৎ মোহাম্মদ সেলিম একেবারে মানে নিজে উপস্থিত ছিলেন, কিন্তু নেতৃত্বে ঠেলে দিয়েছেন কোন একজন ভদ্রমহিলা, এনাকে আমি ঠিক চিনি না, কিন্তু তিনি স্লোগান দিচ্ছেন। এর মধ্যে কোথায় ইনকিলাব আছে আমি জানি না, এর মধ্যে বিপ্লব কোথায়? বেআইনি কাজ করতে দিতে হবে, এই দাবির মধ্যে তো কোনো বিপ্লব থাকতেই পারে না। বরঞ্চ ওনারা যদি সাজেস্ট করতে পারতেন যে এই মানে কোনো পজিটিভ সাজেশন যদি দিতে পারতেন, কারণ বেআইনি নির্মাণ রাখতে দিতে হবে, বেআইনি নির্মাণে অজানা না জানা লোকেদের বাসস্থানের বন্দোবস্ত করতে হবে, এইরকম দাবির মধ্যে তো কোনো বিপ্লব থাকতে পারে না। দেশের আইন মানবো না, এর মধ্যে কোথায় বিপ্লব? ইনকিলাব এর মধ্যে কোথায়? ভগৎ সিং বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ। ভগৎ সিং কিন্তু প্রতিবাদটা করেছিলেন ব্রিটিশ রাজের বিরুদ্ধে, ব্রিটিশ সরকার, তারা আমাদের বুকে বসে দাঁড়িয়ে ছিল। কিন্তু এখানে ইনকিলাবের ব্যাপারটা কোথায় আছে? আর এখানে নির্মাণগুলোতে সব বাড়িগুলো তো বেআইনি, বাক্সার কাজ, আমরা তো জানি। এখনো তো মেটিয়াবুরুজে যে কেউ ঢোকেইনি। গার্ডেন রিচ অর্থাৎ কলকাতা পোর্ট, সেখানে তো এখনো কেউ ঢোকেইনি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম না, দুটো বাড়ির মধ্যে একটা সরু লম্বা বাড়ি, মানে একটা কিরকম একটা অদ্ভুত না, মানে এতটুকুনি যদি জায়গা থাকে তাহলে সেই জায়গার মধ্যে একটা নির্মাণ, দুটো নির্মাণের মধ্যে এমনকি 1.5 ফুট জায়গারও ছাড় দেওয়া নেই। তো এই যে সম্পূর্ণ ফ্লাউটিং দি রুলস, তার বিরুদ্ধে, তার সপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে সিপিএম। এইখান থেকেই আমাদেরকে মনে করতে হবে সিপিএম এর ইতিহাসটা। সিপিএম যে মুজাফফর আহমেদ তাদের একজন বড় নেতা, অথচ এই মুজাফফর আহমেদ কিন্তু আদতে মুসলিম লীগের সঙ্গে তার সম্পূর্ণ দৌড়ম মহরম ছিল। আপনারা যদি পড়েন দেখবেন মুসলিম লীগের সমস্ত মিটিং উনি মেটিকুলাসলি অ্যাটেন্ড করতেন, এবং তারপর মুসলিম লীগের যে এজেন্ডা সেগুলোকে কমিউনিস্ট পার্টির মোড়কে আবার চালানো হতো। তো এ তো মুসলিম লীগ আদতে। এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সিপিএম যে মিছিলটা করছে, এটা কারা মিছিল করছে আসলে?
এ তো সেই মুজফফর আহমেদ, আমরা যেটা জানি যে আপনারা দেখবেন মুজফফর আহমেদের তো মিরাট কনস্পিরেসি কেসে তার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল আন্দামানে, কিন্তু তারপর তিনি অ্যাপিল করলেন আর 3 বছর না 5 বছরের মধ্যেই তার সাজা মকুব হয়ে গেল। এলাহাবাদ হাইকোর্টের জাজও ছিলেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। ব্রিটিশ সরকারের সঙ্গে তাদের সম্পূর্ণ একটা দহরম মহরম, এবং এটা তো এই তো সেই মুসলিম লীগ এন্ড ব্রিটিশ কমিউনিস্ট ব্রিটিশ মুসলিম লীগ যে আতাতটা, এ তো তারই ছবি, তারই তো এক্সটেন্ডেড পিকচারটা আমরা দেখতে পাচ্ছি। ইনকিলাব, এর মধ্যে ইনকিলাবের কি আছে আমি তো বুঝতেই পারছি না, কারণ এর মধ্যে কোনো বিপ্লব নেই। আমার দেশের আইন আমি মানবো না, আমি যেখানে সেখানে বেআইনি নির্মাণ করে যে কোনো লোককে সেখানে ঢুকিয়ে থাকতে দেবো, আমি জানতেও পারবো না যে সেখানে কারা থাকে। শেখ মুজিবুর রহমানের খুনি 22 বছর কলকাতায় ছিল, সিপিএম এর আমল থেকে ছিল, কলকাতার বেডফোর্ড স্ট্রিটে। তাহলে এই যে এখন এই যে বিরাট বিরাট লস্করে তাইবা নানা রকমের যে সমস্ত বদমাইশ সব আমাদের যে লোকগুলো, মানে আমাদের যে সন্ত্রাসবাদীরা, এই সমস্ত এলাকাগুলোতে তাদের বাসস্থান। তারা যদি অর্থাৎ বেআইনি বাসস্থান ভেঙে দিলে যারা বেঘর হবে, সিপিএম তাদেরকে নিয়ে চিন্তা করছে, এবং তাদের মধ্যে কজন আদতে ভারতীয় আর কজন পাকিস্তানি সেটা কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি। আর একটা জিনিস খেয়াল করতে হবে আপনাদেরকে, আমরা গুলশান কলোনি নিয়ে কথা বলছি, যে গুলশান কলোনি তো পুরোটাই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ভরাট করে গুলশান কলোনি তৈরি হয়েছে, কিন্তু এটাও লক্ষণীয় যে তিলজলা, তোপসিয়া, এই কথাগুলো থেকে, নামগুলো থেকেই খেয়াল করবেন, এগুলোও কিন্তু ওই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডেরই অংশ ছিল। তিলজলা অর্থাৎ ওটা একটা জলাভূমি, তোপসিয়া মানে তোপসে মাছ পাওয়া যেত, তো এগুলোও তো সেই জলাভূমি ভরাট করেই তৈরি হয়েছিল, এবং সেটা সিপিএম আমাদের তৈরি হয়েছিল। অর্থাৎ এই বেআইনি নির্মাণগুলো, পুকুর বোঝানো টোজানো যা কিছু আমরা সাম্প্রতিক কালে এই টিএমসি নামক আউটফিটটির সময় যা কিছু দেখতে পেয়েছি, সব কিন্তু সিপিএম এর লেগেসি। এখন সেগুলো ভেঙে ফেলবার চেষ্টা হচ্ছে বলে সিপিএম একদম রাস্তায় নেমে পড়েছে, রোজ চেঁচামেচি করছে। শতরূপ ঘোষ একদম মানে এমন এমন যুক্তি তিনি দেন যেগুলো যে মুহূর্তে যুক্তিটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেগুলো খারিজ হয়ে যাবে, এইরকম যুক্তি দিয়ে ওনারা তর্ক করেন। ওনাদের বুদ্ধিশুদ্ধিও তেমন নেই, লেখাপড়াও তেমন নেই, যদিও অনেকে পিএইচডি করেছেন, কিন্তু আদতে লেখাপড়া কতটা করেছেন সন্দেহ আছে, কারণ তাহলে ওই রকমের যুক্তিগুলো দিতেন না যেগুলো পড়ার সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে। এনারা কেন বেআইনি নির্মাণের পক্ষে দাঁড়াচ্ছেন, এটা হলো একটা প্রশ্ন, যে এনারা কোন ইনকিলাব চাইছেন, কেন আমরা বেআইনি নির্মাণ ভাঙবো না, বেআইনি নির্মাণ থাকবে কেন, এবং সেখানে যারা থাকছে তারা যে গরিব মানুষ তার কোন প্রমাণ আছে, আর সমস্ত গরিব মানুষকেই আমাদেরকে পুনর্বাসন দিতে হবে এটার কোন মানে আছে, এরা যে পাকিস্তানি নয় তার কোথায় প্রমাণ আছে, তার কারণ সেই তো পাকিস্তানিদেরকে জায়গা করে দিয়েছিল সিপিএম। কলকাতা, আমি তো বলছি এখনো তো মেঠিয়াপুরুষে কেউ ঢোকেইনি, কলকাতা পোর্ট অঞ্চলে তো কেউ প্রবেশই করেনি এখনো, ওখানে তো কলিমুদ্দিন শামস, তো ওখানে এমনকি তো এমন রিপোর্টও আছে যে আফগানিস্তানের লোকেদের পর্যন্ত ভারতীয় পাসপোর্ট পাইয়ে দিয়েছিলেন কলিমুদ্দিন শামস, পাকিস্তানিরা থাকেন ওখানে। তাহলে এরা গরিব মানুষেরা ভারতীয় কিনা আমরা কি করে জানবো? তাহলে যারা ভারতীয়ই নয় তাদেরকে পুনর্বাসন দেওয়ার দায় ভারত সরকারের বা ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্য সরকারের থাকবে কেন? এটাও তো একটা প্রশ্ন উঠবে। আবার শুনতে পেলাম সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান যিনি আহমেদ হাসান ইমরান, ওই একজন টেরোরিস্ট, তিনিও, আমি টেরোরিস্টই বলবো কারণ টেরোরিস্ট অর্গানাইজেশনের ফাউন্ডার মেম্বার হলে তাকে টেরোরিস্টই বলতে হবে, সেই বলার মধ্যে কোনো ভুল নেই। তো সেই টেরোরিস্ট ভদ্রলোকও বলছেন যে যারা ওই বেআইনি নির্মাণে থাকতেন তাদের নাকি কোনো দোষ নেই, যারা বেআইনি নির্মাণ বানিয়েছিলেন তাদের দোষ। এটা হতে পারে না। যখন আমি একটা বাড়ি কিনছি, একটা ফ্ল্যাট কিনছি, আমি তো এটা তো আমারও একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটা তো আমার দায়িত্ব দেখে নেওয়া যে আমি সমস্ত কিছু মানে নির্মাণটা বেআইনি হচ্ছে কিনা, মানে পরবর্তীকালে, কারণ সম্পত্তিটা তো আমার, পরবর্তীকালে বেহাত হলে তো আমার সম্পত্তি বেহাত হবে, টাকা তো খরচা হবে আমার, সুতরাং আমি তো নিজে দেখে নেবো আগে যে আমি কোন জায়গায় থাকতে যাচ্ছি সেটা সব দিক থেকে ভাইবল কিনা। সুতরাং ওই যুক্তিটারও কোনো মানে নেই যে শাস্তিটা প্রমোটারকে দেওয়া হোক, যারা তাদেরকে ভুল বুঝিয়েছে বা মিসলিড করেছে শাস্তি তাদের হোক, আর যারা কিনেছে তাদের যেন কোনো শাস্তি না হয়, এটা তো কোনো যুক্তি হতেই পারে না। কারণ আমি যদি কোনো বাড়ি কিনি বা ফ্ল্যাট কিনি, আমি তো দেখে নেবো যে ফ্ল্যাটটা সব দিক থেকে সমস্ত প্রোটোকল মেনে চলছে কিনা, সমস্ত শিডিউল ফলো করছে কিনা, গভর্নমেন্ট শিডিউল ফলো করছে কিনা, এটা তো দেখার কর্তব্য আমার, কারণ যদি কোনোদিন গন্ডগোল হয় তাহলে তো টাকাটা তো বিনিয়োগ তো আমার। তাহলে সুতরাং যারা ওখানে থাকছে তারা একই রকম অপরাধ করেছে, এটা তো মেনে নিতেই হবে। সুতরাং শুধু প্রমোটারের ঘাড়ে দোষ চাপিয়ে আর এখানে মোহাম্মদ সেলিম পিছনে আর সামনে মহিলাদেরকে এগিয়ে দিয়ে এই ইনকিলাব জিন্দাবাদ, বেআইনি নির্মাণ থাকতে দিতে হবে, এটা তো হতেই পারে না কখনো। এটা কোন ধরনের, তো মুসলিম লীগ আদতে, এই সম্পূর্ণ মুসলিম লীগের প্যাটার্ন, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং বুলডোজার চলবেও শুধুমাত্র এক জায়গায় নয়, কারণ প্রচুর বেআইনি নির্মাণ, এইরকম ভাবে কোনো সুস্থ শহর, যে কারণে কলকাতা শহরের চেহারাটা এখন একেবারে একটা বস্তির মতন হয়ে দাঁড়িয়েছে। কলকাতাকে তো আমরা এই বস্তির লুকে দেখতে চাই না, বস্তির মতন চেহারা কলকাতার হবে এটা তো আশা করা যায় না। কলকাতা তো সেরকম দেখতে ছিল না, কলকাতা এককালের সমৃদ্ধ শহর,
সুতরাং আমরা এরকম বস্তির মতন দেখতে হয়ে যাবে, যেখানে যেখানে একটা দাঁড়িয়ে পড়েছে, একটা বস্তি তৈরি হয়ে গেছে বা একটা বাড়ি তৈরি হয়ে গেছে, এরকম ভাবে তো হতেই পারে না। এইবার আসুন আর একটা আমরা দেখতে পাচ্ছি, যেটা একজন রাস্তায় আরেকজন সেই মহিলাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। একজন মহিলা মাধবী হালদার, তিনি বলেছেন এই যে তিনি এরকম একটা পোস্ট করেছেন, রাস্তায় যদি নামাজ পড়তে না দাও তাহলে আশা করি রাস্তা আটকে কোনো পুজোর প্যান্ডেলও করতে দেবে না। আর আজানের মাইকে যদি সমস্যা হয় তাহলে শ্রাবণী বাবার মাথায় জল ঢালতে যাবার সময় বা রামনবমীতে ডিজে বাজানো বন্ধ হবে নিশ্চয়? না, বন্ধ হবে না, বন্ধ হবে না। তার কারণটা খুব স্পষ্ট করে না বলতে হলেই ভালো, কারণটা খুব স্পষ্ট করে না বলতে হলেই ভালো, কারণ সকলেই এই কারণটা জানেন। কারণ পশ্চিমবঙ্গ তো আদতে আজান দেওয়ার বা নামাজ পড়বার জায়গা নয়, সেই জন্য তো একটা জায়গা দেওয়া হয়ে গেছে, সেটা হলো পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ। সুতরাং সেখানে আপনারা যত ইচ্ছে নামাজ পড়তে পারেন, যত ইচ্ছে আজান দিতে পারেন, কেউ বারণ করবে না। কিন্তু পশ্চিমবঙ্গ সেই জায়গা নয়। প্রথম কথা এটা একটা পরিষ্কার বুঝে নেওয়া দরকার। পশ্চিমবঙ্গে নামাজ পড়া, আজান দেওয়া আর পুজোর প্যান্ডেল আর রামনবমী আর শিবরাত্রি, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার সঙ্গে কোনো কম্প্যারিজন হতেই পারে না, ঐতিহাসিকভাবেই হতে পারে না। ঐতিহাসিক পশ্চিমবঙ্গ রাজ্যের যে উৎপত্তি এবং তার যে ঐতিহাসিক গতিপথ, সেটা দেখলেই আমরা বুঝতে পারি যে এই দুইয়ের মধ্যে কোনো কম্প্যারিজন হয় না, হতে পারে না। সুতরাং যারা এই ধরনের অযথা যুক্তি দিচ্ছেন, এই যে সামনে মহিলাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছেন, এটা কিন্তু মহিলার পেছনে অন্য লোকেরা আছে, মহিলার পেছনে অন্য লোকেরা আছে, এবং তারা পুরুষ এবং তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সুতরাং রাস্তায় নামাজ হবে না, আজানের প্রবলেম থাকতে পারে, কিন্তু তার জন্য পুজো নিয়ে কোনো প্রবলেম হবে না, হতে পারে না। কারণ আমরা ঐতিহাসিকভাবেই এই জায়গাটা তো আজান দেওয়ার বা নামাজ পড়ার নয়। আরও একটা কথা আছে, সেটা হচ্ছে রামনবমী বা বাবার মাথায় জল ঢালা শ্রাবণে অথবা পুজোর সময় রাস্তার মধ্যে প্যান্ডেল করা, এগুলো বছরে একবারের বিষয়, বছরে একবার হয়, রোজ হয় না। সুতরাং সেটাও আর একটা যুক্তি যে ও একবার হবে, ওটা উৎসবের সময়, সুতরাং ওটার জন্য স্পেশাল রুলস গভর্নমেন্ট অ্যাপ্রুভ করলেই ওটা আমরা সব করতে পারবো। কিন্তু এইটা কিন্তু জিনিসটা তা নয়, এটা নিয়মিতর ব্যাপার। নিয়মিত একটা জিনিস এরকম ভাবে পাবলিক প্লেসকে ব্লক করে কখনো হতে পারে না। আর আসল কথা হলো একেবারেই এটা হতে পারে না, এটা সেই জায়গাই নয়, পশ্চিমবঙ্গ এগুলো করবার জায়গা নয়। সুতরাং এই ধরনের যুক্তি যারা সাজাচ্ছেন, ছেদ যুক্তি, এই যুক্তিগুলো চলে না। এটাই বলার জন্য এই ভিডিওটা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।